সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রভাত। প্রতিদিনকার মতো আজকেও 8ই ডিসেম্বর 2013 রোজ রবিবার কক্সবাজার জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক সমূহ নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পেশাজীবী ইঞ্জিনিয়ার বদিউল আলম, রোটারি ক্লাব কক্সবাজার সৈকতের সাবেক প্রেসিডেন্ট। জনাব বদিউল আলম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আমরা দৈনিক সময়ের শিরোনামগুলো একবার দেখে নিচ্ছি। দৈনিক বাকখালী, চলমান সংকট নিয়ে জাতিসংঘের দূতের তৎপরতা, দুই নেত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক, সিদ্ধান্তে অটল থাকুন এরশাদকে পাবনা করি, 5 দিনের আলটিমেটাম, দুই নেত্রীর অফিস ঘেরাওয়ের হুমকি, মুক্তিযুদ্ধে জওহরলাল পাল চৌধুরীর রামুর বাড়িতে ককটেল হামলা, গ্রেফতার 3। দৈনিক সমুদ্র কণ্ঠ, চূড়ান্ত আঘাত করতে প্রস্তুত জামায়াত স্ট্রাইকিং ফোর্স, অবরোধ ভাঙলেন বিএনপির 3 শীর্ষ নেতা, রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিশ্বকাপে নজর ভারতের, দুধেভাই অপহরণের শিকার রামু কলেজের এক ছাত্রী 10 দিনে উদ্ধার করতে পারেনি পুলিশ। দৈনিক দৈনন্দিন, হরতাল অবরোধে যানবাহনে বেপরোয়া চাঁদাবাজি, এরশাদকে ম্যানেজ করতে মরিয়া আওয়ামী লীগ, প্রারম্ভর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক, জেলায় প্রতিনিয়ত আগুন, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর আতঙ্ক, প্রতি কেজি পেঁয়াজ 140 টাকা। দৈনিক হিমছড়ি, দিনভর তারানপুর দৌড়ঝাঁপ, রাজনৈতিক অস্থিরতা, ঝিমিয়ে পড়েছে জনজীবন, কক্সবাজারে হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর। দৈনিক আলোকিত উখিয়া, সংবিধান সম্মত সমাধানে জাতিসংঘ, শহরে শিবির পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারানপুর বৈঠক। মিস্টার বদিউল আলম সাহেব, আপনার মোটামুটি প্রায় অধিকাংশই পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে যে সম্প্রতি আমাদের যে রাজনৈতিক অস্থিরতা দেশব্যাপী এবং আমাদের জেলা তো বটেই, সমগ্র দেশব্যাপী যে রাজনৈতিক অস্থিরতা আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই অস্থিরতার লাঘবের জন্য বা কোনো সমাধানের খোঁজে জাতিসংঘের সহকারী মহাপরিচালক তারানপুর ঢাকায় এসেছেন। তিনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সাথে দেখা করেছেন। এই সার্বিক বিষয়, আমাদের যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ঝিমিয়ে পড়েছে জনজীবন রাজনৈতিক অস্থিরতার কারণে। 140 টাকা পেঁয়াজের দাম, প্রতি কেজি পেঁয়াজের দাম হয়েছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনের যে বেহাল অবস্থা, এবং এদিকে রাজনৈতিক সমস্যার কোনো সমাধানের ইঙ্গিত আমরা পাচ্ছি কি পাচ্ছি না, এবং সেই প্রেক্ষাপটে তারানপুর এসেছেন জাতিসংঘের দূত হিসাবে, বিশেষ দূত হিসাবে। এই সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য কি, আপনার অভিমতটা, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। দর্শক শ্রোতা মণ্ডলী, বিষয়টা হচ্ছে এই, বাংলাদেশের সর্ববৃহৎ দুটা পার্টি, এই আওয়ামী লীগ আর বিএনপি, দুইটা দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো না, যার ফলে কোন একটা আগামীতে নির্বাচন হলে কে জিতবে কে হারবে না
হবে, এটা নিয়ে তাদের মধ্যে তাদের একটা আশঙ্কা আশঙ্কা কাজ করছে। আর আমাদের বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার 42 বছর পার হয়ে গেল, আমরা আমাদের এই যে নির্বাচনী গণতান্ত্রিক যে পদ্ধতি অন্যান্য দেশের মতো এটা আমরা অর্জন করতে পারিনি। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য, যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বিদেশি যারা আছেন এখানে, আমাদের ডোনার বলেন অথবা যারা সহযোগিতাকারী বলেন অর্থনৈতিক দিক দিয়ে, তাদের কাছে বারবার পেয়ে দিতে হচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই শুভ বলবো না আমি, এটা জাতি হিসেবে আমাদের জন্য কর্ম। তারপরেও আমি বলবো ওভারঅল একটা ইউনাইটেড নেশনের যে প্রতিনিধি মিস্টার তারান উনি এসেছেন, এটা আমি শুভ লক্ষণ বলে মনে করি। আপনি কি মনে করতে পারছেন যে তারানকুর যে সফর, তিনি আগেও দুবার এসেছিলেন, এটা সহ বোধহয় সম্ভবত তৃতীয়বারে তিনি আসছেন। জি তৃতীয়বার। তো আপনি কি নিশ্চিত বা ধারণা করতে পারছেন ওনার এই সফর এবং এই চেষ্টা বা দৌড়ঝাঁপ, কোনো কোনো পত্রিকায় শিরোনাম করেছে দৌড়ঝাঁপ, তো এই দৌড়ঝাঁপের ফলশ্রুতিতে কোনো সমাধান বেরিয়ে আসবে বলে কি আপনি মনে করেন? কারণ আমি দেখেন, আমি সবসময় এখানে একটা বিষয় আমি আপনার একটু সংযুক্ত করি। জাতিসংঘ একটা পত্রিকায় ইয়ে দিয়েছেন, সংবিধান সম্মত সমাধানের জাতিসংঘ। সরকারি দলের যিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলছেন সংবিধানের ভেতরে থেকেই সমাধান করতে হবে। আবার পাশাপাশি বিরোধী দলীয় নেত্রী, 18 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া বলছেন তত্ত্বাবধায়ক অথবা তত্ত্বাবধায়ক বলুক আর অন্তর্বর্তীকালীন সরকার বলুক, কিন্তু নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। নির্দলীয় সরকারের অধীনে হতে হলে তো বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত ভাবে সমাধান পাওয়া মুশকিল। এক্ষেত্রে আপনি তারানপুর এই যে চেষ্টা, এটাকে আপনি কোন দৃষ্টিতে ব্যাখ্যা করবেন বা বিশ্লেষণ করবেন? বিষয়টা হচ্ছে সাংবিধানিক একটা দিক, আর একটা হচ্ছে সাংবিধানের বাইরে একটা দিক। আমরা এতদিন ধরে এই রাজনৈতিক যে দিক নির্দেশনা প্রত্যেকটা পার্টির কাছ থেকে দেখে আসছি, সেখানে অধিকাংশ পার্টির মধ্যে, সেটা বলেন আওয়ামী লীগ পার্টি বলেন, বিএনপি বলেন বা অন্যান্য পার্টি বলেন, আমরা সেখানে পরিপূর্ণ গণতান্ত্রিক সিস্টেম পদ্ধতি কোথাও দেখছি না। কিন্তু জায়গা হোক না কেন আমাদেরকে কোন এক জায়গা থেকে স্টার্ট করতেই হবে। ধরুন আমি আজকে থেকে স্টার্ট করলাম এই জায়গা থেকে, এখান থেকে আমরা সংবিধান আপনিও মেনে চলবেন, আমিও মেনে চলবো, তার মানে কি প্রত্যেক পার্টি আমরা মেনে চলবো। তাহলে আমাদের আগামী দিনের জন্য, আগামী যারা প্রজন্ম, আমরা যা আজকে এই বয়সে 50 পার হয়েছি, আমাদের পরে যারা আসবে তাদের জন্য একটা পথ আমাদের করে রাখতে হবে। তারা যেন সুন্দর করে অন্যান্য উন্নত দেশের মতো করে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সংবিধানের ভিত্তিতে তারা যেন চলতে থাকে। কোন একটা ইয়েস যে কোনো একটা পার্টি বললাম আমি মানলাম না, আমি করলাম না, এটা হলো না, এইভাবে দেশ চলতে পারে না। সুতরাং তারানপুর কর্তব্যকে আমি যথাযথভাবে সমর্থন করবো। এই কারণে যে কোনো জায়গা থেকে আরম্ভ করতে হবে, হয়তো সেখানে আমার লস হতে পারে বা আমার লস হতে পারে, সেটা সাময়িক লস, কিন্তু আলটিমেটলি দেশের জন্য, জনগণের জন্য, বাঙালি জাতির জন্য এটা অবশ্যই লাভ। সুতরাং আমাদেরকে সার্বিক লাভ কোথায়, এই দিকটা দেখে আমাদেরকে যাত্রা করতে হবে। সেটা আমাদের রাজনৈতিক দলের যে শীর্ষ নেতৃবৃন্দ আছেন, সেটা যদি তাদের বিবেচনা করেন, অর্থাৎ রাজনীতিতে তো আসলে দেশের জন্য, জনগণের জন্য। যে রাজনীতি দিয়ে দেশ এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়, সে রাজনীতি তো না করাই ভালো, বা সেই রাজনীতি না করে দেশের জন্য তো তাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসা উচিত বলে কি আপনি মনে করছেন? জি, ধরুন একটা জিনিস দেখেন, দেশটাকে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসেন, অবশ্যই। মনে করুন স্বাধীনতার কোন এক সময় আপনি স্বাধীনতার বিপক্ষে ছিলেন বা আমি পক্ষে ছিলাম, ধরলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি হয়তো 40 বছর আগে বা 42 বছর আগে বাংলাদেশের স্বাধীনতাটা আমি চাই নাই, পরে যখন আমি দেখলাম যে আমার চাওয়াটা বা না চাওয়াটা আমার ভুল ছিল, সেটা এখন কেন আমি বাংলাদেশকে স্বীকার করবো না, যেটা আমার দেশ, এইটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বারবার আমার গত 40 বছর 42 বছর আগে যে সমস্ত রাজনৈতিক চিন্তা চেতনা ছিল, সেটাকে ধরে আবার আমি পিছনে কেন চলে যাবো। এখানে কোনো জামাত, আওয়ামী লীগ, বিএনপি বা কোনো পার্টির কথা, পুরো দেশটা আমাদের। সুতরাং আমাদেরকে বারবার চিন্তা করতে হবে, আমরা অতীতের দিকে না থাকি, বাংলাদেশটাকে আধুনিক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, এই চিন্তা ভাবনা আমাদের যেতে হবে। আজকে দুনিয়ার কোথাও ধর্মান্ধতা বলেন
বা ধর্মীয় রাজনীতি দিয়ে কোথাও এগুলোর কোনো সময় বা সুযোগ নেই। এটা আপনি দেখেন দুনিয়ার কোথায় আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দুটি পত্রিকায় দেখতে পাচ্ছে। একটা পত্রিকা মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযুদ্ধ জওহরলাল পাল চৌধুরীর রামুর বাড়িতে ককটেল হামলা করেছে। আবার এদিকে একটি পত্রিকায় দৈনিক সমুদ্রের কণ্ঠে একটা বড় প্রধান শিরোনাম বলা চলে, চূড়ান্ত আঘাত করতে প্রস্তুত জামায়াতের স্ট্রাইকিং ফোর্স। এই যে নাশকতার বিষয়গুলো যে একটি বিশেষ দলের উপর যে বর্তাচ্ছে বাবার, তো এটা যেমন মুক্তিযোদ্ধায় তিনি একজন অবসরপ্রাপ্ত বয়স্ক বৃদ্ধ বর্তমান কালে কোন রাজনৈতিক দলের সদস্য না, তো তাকে আঘাত করা মানে এটাকে অনেকটা আমাদের স্বাধীনতার চেতনাকে, আরো এই বিজয়ের মাসে চেতনাকে আঘাত করা। আপনি যে কিছুক্ষণ আগে যে বললেন 40 বছর বা 42 বছর আগে যার যে ভূমিকা থাকুক, এখন যদি বাংলাদেশকে স্বীকার করে নেই, যদি ত্রুটি যদি স্বীকার করে নেই, তাহলে তো সকলেই আমরা দেশের প্রেমিক হয়ে দেশের জন্য কাজ করতে পারি। কিন্তু সেই বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা থেকে, ক্ষুদ্র দুটি ঘটনা, ক্ষুদ্র একটি ঘটনায় আপনি কি মনে করছেন? আসলে কি অনেকেই স্বীকার করে নিতে পারছেন না, নাকি পারছেন না আমাদের স্বাধীনতাটা? জিনিসটা দেখেন, সত্যিকার অর্থে তারা পারছেন না। আর তারা না পারাটা, তারা যে মনে করে যে আমরা ইসলামের জন্য আমরা দান করা দিচ্ছি, এটা ভুল কথা। আমাদের আপনি জিনিসটা বিষয়টা দেখেন, মদিনা সনদটা দেখেন আপনি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদে কি বিষয়ে লেখা আছে, ওই জিনিসটা যদি কেউ কোন একজন মুসলিম ঠান্ডা মাথায় অনুধাবন করেন মদিনা সনদটা, তাহলে মদিনা সনদে তো বিশাল সেখানে ইসলামের অত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে উদারতা, সেই উদারতা আমরা আজকে জামাত ইসলামের রাজনীতি দেখতে পাই না। আর জালাও পুরাও হত্যা করে, আপনাকে হত্যা করে, আমি একজন হত্যা করে, এটা কোনো রাজনীতি হয় না, এটা তো সন্ত্রাসী, এটা খুন, এটা হয়। যেমন বাংলাদেশে এক সময় জামাত কিছু সিট পেয়েছিল, 15-16টা এরকম পেয়েছিল, যারা যখন জয়েন্ট ইলেকশন করছিল, এরপরে তাদের সংখ্যাটা কমে আসছে। বাংলাদেশের আমি নাইবা বললাম, আমি যখন আমেরিকায় কাজ করতাম, সেখানে আমাদের পাকিস্তানি ইঞ্জিনিয়ার ছিল আমার সঙ্গে, সেখানে রাজনৈতিক আলোচনা অনেক হতো। সেখানে দেখলাম গত ইলেকশনে যেটা হলো পাকিস্তানে, জামাত ইসলামের একটা আসনও তারা পায়নি। কেন পায়নি? যারা দর্শক আপনাকে আমি বলতে চাই, বাংলাদেশে বা জামাতের ভূমিকা ছিল ন্যাক্কারজনক বা জনগণের কাছে নিন্দিত ভূমিকা, বুঝলাম, সেজন্য এখানে বাংলাদেশের জনগণ জামাতকে ভোট দেন। কিন্তু একটা কথা আছে, যারা আজকে জামাত ইসলাম করেন বা জামাতের সমর্থক আছেন, তাদেরকে আমি বিরোধীভাবে অনুরোধ করতে চাই, পাকিস্তানে কি অপরাধটা করেছে জামাত ইসলাম? পাকিস্তানে কেন গত নির্বাচনে একটা সিটও জামাত পায়নি? এটা আমার প্রশ্ন। যারা আমার বক্তব্য শুনছেন, এই আজকের আলোচনা যারা শুনছেন, তাদেরকে আমি বিনীতভাবে এই জিনিসটা আমি জানাতে চাই। তারা এখানে ভুল করছে, চিন্তা করার পাকিস্তানে কেন জামাত ইসলামকে একটা ভোটও দেয়, সেখানে কিন্তু অন্যান্য ইসলামী ধর্মী, ইসলামের ধর্মাবলম্বী বা ইসলামপন্থী অনেক পার্টি আছে, তারা কিছু সিট পেয়েছে, কিন্তু জামাত ইসলাম একটা সিটও পায় না। এটা তাদের নীতিমালা গ্রহণযোগ্য হচ্ছে। সর্বোপরি আমি আরেকটা কথা বলবো, এই যে গত কিছুদিন কয়েক মাস আগে আপনার জামাত ইসলামের যেটা ব্যাংকার বলেন বা জন্মদাতা বলেন, মৌলানা মওদুদী সাহেব, ওনার ছেলে, নামটা ওনার ভুলে গেলাম, ওনার ছেলে এখানে বাংলাদেশের সভাপতি ছিলেন। উনি বলেন যে উনার পিতার রাজনীতি নিয়ে তাহলে 7-8 জন ছেলে আছে, কেউ মাথা কামায় না। মানে ওনার ছেলেরা ওই জামাতের রাজনীতির বিমুখী। যে ঘরে পিতার আদর্শ কোন সন্তান গ্রহণ করে না, আমরা বাইরে তার আদর্শ কিভাবে গ্রহণ করতে পারি? এটা আমার কথা। দৈনিক সমুদ্র বার্তা, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বলেছেন বান। প্রার্থী বৈধ 847, একক 33, বাতিল 260। সোনাইচুরির সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। দৈনিক আমাদের কক্সবাজার, টেকনাফ 50 শয্যা হাসপাতালে 108টি পদ শূন্য, জনবল সংকটে স্বাস্থ্য সেবায় চরম ভোগান্তি। অথই সাগরে ক্লান্ত জাতি, চাই স্বস্তির নির্বাচন। ঈদগাঁওয়ে স্কুল বিমুখ শিশুরা অর্থের লোভে শিশু শ্রমে লিপ্ত। দৈনিক রূপসী গ্রাম, মাঠের আগে কানিজ ফাতেমা বনাম কমল, মাঠের আগে আইনি লড়াই চলছে।
অকৃত্রিম বন্ধুর প্রতি কক্সবাজারবাসীর শ্রদ্ধার্ঘ্য, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার কাছে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অপহরণের 10 দিন মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস বিকৃত হচ্ছে, রাম মুক্তি দিবসের সবাই বক্তারা বলেছেন। দৈনিক সাগর দেশ, সংঘাত নয় সমঝোতা চায় জাতিসংঘ, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের মাদকের চালান ফের বেড়েছে, জাপার মন্ত্রীদের পদত্যাগ আজ। দৈনিক সৈকত, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত আওয়ামী লীগ, মাদিবার শেষ যাত্রা, শহরে যত্রতত্র বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেকনাফে যে হাসপাতালের একটা আমাদের স্থানীয় বিষয়, টেকনাফে 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে, 108টি পদ এখানে শূন্য রয়েছে। একটা উপজেলার সদরের একটা সরকারি হাসপাতাল, এতগুলো পদ এবং সীমান্ত এলাকা, এটার সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন মায়ানমার সীমান্ত বর্ডার ওখানে রয়েছে। তো সেই ধরনের এবং সীমান্ত এলাকায় সাধারণত বিভিন্ন ধরনের রোগ ব্যাধি প্রবেশের একটা হুমকি থাকে, আশঙ্কা থাকে। তো সেই ক্ষেত্রে যেখানে সীমান্তবর্তী হাসপাতালগুলো অত্যন্ত উন্নত মানের, কেন্দ্রের যেমন উন্নত মানের, সীমান্ত এলাকার হাসপাতালগুলো চিকিৎসা ব্যবস্থা বেশ উন্নত মানের হওয়া উচিত। সেক্ষেত্রে 108টি পদ শূন্য রয়েছে, জনবল সংকটে পড়েছে স্বাস্থ্য। এই ব্যাপারে আপনার কি অভিমত, কি কেন এরকম এই ধরনের? দেখেন, আমি যদি হোল এস্টিমেট হিসাব করি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওটা দিয়ে হিসাব করলে আমাদের বাংলাদেশের চিকিৎসা সেবা অত্যন্ত নিম্নমানের। তারপরে আবার ধরবো বাংলাদেশের পূর্ব দক্ষিণ জেলার কক্সবাজার দক্ষিণাঞ্চলে বার্মা সীমান্তবর্তী অঞ্চল আমাদের টেকনাফ, সেখানকার মানুষের শিক্ষা ব্যবস্থা বলেন বা স্বাস্থ্য ব্যবস্থা বলেন, দুটোই অত্যন্ত খুব নিম্নমানের। তদুপরি যেটা বলতেছেন আপনি, ইয়াবা বলেন, বিভিন্ন রোগ, মাদক বলেন, এইডস বলেন, এটা আসলে একটা আমাদের ট্রানজিট পয়েন্ট। সেখানে আমাদের চিকিৎসা সেবা হওয়া উচিত অত্যন্ত অত্যন্ত উন্নত মানের। আমি অত্যন্ত দুঃখিত হয়েছি, এবং যারা সংশ্লিষ্ট আছেন এই শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাবো যাতে এই বিষয়গুলো নজর দেয়, অনুধাবন করেন। এখানে ডাক্তারদের সংখ্যা আরো বাড়ানো উচিত বলে, এবং বিশেষজ্ঞ ডাক্তার খুব বেশি প্রয়োজন এখানে। কারণ সীমান্তবর্তী এলাকাটাকে যদি আমরা নিরাপদ করতে না পারি, তাহলে পুরো দেশেই তো আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। মানে রোগ ব্যাধির ক্ষেত্রে শুধুমাত্র নিরাপত্তা অস্ত্রশস্ত্রের বা আইন শৃঙ্খলার নিরাপত্তা না, স্বাস্থ্যগত নিরাপত্তারও প্রয়োজন। সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, দেখেন আমরা বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য আমরা কোথায় চলে যাই? আমরা চলে যাই ভারতে, চলে যাই চলে যাই মালয়েশিয়া, সিঙ্গাপুরে, ইভেন অনেক ক্ষেত্রে আমি দেখছি জাপানে দেখছি, আমার জানা মতো আমেরিকায়, রাশিয়া তো চিকিৎসা, লন্ডনে চিকিৎসা করার জন্য আমি দেখছি। সেটা আমাদের দেশের টাকাগুলো তারা ওখানে দিয়ে আসছে চিকিৎসার জন্য। এখন আমাদের প্রতিবেশী দেশ বাংলার কিছু লোক আমাদের বাংলাদেশের চিকিৎসা, আমরা যদি আমাদের অঞ্চলটাকে আরো চিকিৎসাকে উন্নত করতে পারি, এটা আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপাদান, গুরুত্বপূর্ণ খাত হিসেবে ব্যবহার হয়ে যাবে। কারণ মায়ানমারের এই যে পশ্চিম উত্তরাঞ্চল, এখানে বলতে গেলে স্বাস্থ্য সেবা একদম জিরো পর্যায়ে পাবেন। সেখান থেকে ওখানকার যারা আছে বলেন, রোহিঙ্গা বলেন, অথবা যারা রাখাইন বলেন, বা অন্যান্য যারা উপজাতি আছে, তারা সাধারণত চিকিৎসার জন্য বাংলাদেশে এখানে আসতে পারে। এমনকি কক্সবাজার এখন অনেক রোগী আছে যারা বার্মা থেকে আসছে, সেটা আমি জানি, যেহেতু আমি হাসপাতালের পাশে আমার অফিস, সেখানে আমি প্রায় সময় দেখি যে বার্মা থেকে আসছে রোগীরা, চিকিৎসা নিয়ে আবার তারা চলে যাচ্ছে। তাহলে আমাদের বাংলাদেশে যারা ডাক্তার আছেন এবং স্বাস্থ্য খাতে যারা আছেন, সংশ্লিষ্ট মহল যারা আছেন, আমাদের আপনাদের চিন্তা করা উচিত বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য ওইটাকে আমাদের গুরুত্বপূর্ণ খাত হিসেবে ব্যবহার করা উচিত। আমাদের জনগণ সেবা পাবে, চিকিৎসা সেবা পাবে, তদুপরি অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশটা লাভবান হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যেমন শহরে যত্রতত্র বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। এই যে বর্জ্য, আমাদের পৌর কর্তৃপক্ষ আছে, কিন্তু আমাদের এটা একটা পর্যটন নগরী,
সমগ্র আন্তর্জাতিকভাবে এটা একটা স্বীকৃত একটা অঞ্চল বাংলাদেশের মধ্যে। অর্থাৎ বিদেশের সাথে পরিচিত হতে হলে আমাদেরকে কক্সবাজারের সেই দীর্ঘ সমুদ্র সৈকত নিয়ে পরিচিত হতে হয়। সেরকম একটি পর্যটন নগরীতে যদি পরিবেশ দূষিত থাকে, যত্রতত্র বর্জ্য, আমরা যদি যারা এখানকার অধিবাসী বর্জ্য এই ব্যাপারে বর্জ্য ফেলি, এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কি সুনজর দেওয়া উচিত নয় কি? আপনি কি মনে করছেন? আসলে এই যে আপনার পরিবেশ সংক্রান্ত নিয়ে যত্রতত্র বর্জ্য দূষিত হচ্ছে পরিবেশ নিয়ে আমি কক্সবাজারের বিভিন্ন পত্রিকায় লিখেছি। লিখার আগে আপনি তো এটা ঘটনাক্রমে যে কাকতালীয় ভাবে যেন এখানে চলে আসছে। আমি যখন আমেরিকায় আছি 2010 সালে, তখন আমার এক বন্ধু, যদিও আমি সিনিয়র, আমার ওখানে পড়তো, তারা আমেরিকান দম্পতি, তারা বিয়ে করার পর আমাকে বললো কি আমরা তো তোমার দেশে যেতে চাই। আমি বললাম কি আমার দেশ গরিব, তোমরা আমাদের দেশে গেলে আমাকে লজ্জা দেবে। না, আমরা তোমাকে লজ্জা দেবো না, তোমার দেশটা দেখতে যাবো। আমি তাদেরকে বিভিন্ন হোটেলে অ্যাড্রেস দিলাম, তারা কক্সবাজার এখানে এসে 1 সপ্তাহ কাটিয়ে গেল। যাওয়ার পর আবার সঙ্গে আমার দেখা হল। তারা শুধু বলছে কি তোমার দেশ গরিব, সেটা আমরা জানি, কিন্তু একটা বিষয় আমাকে বলো, একটা বিষয় একটু বলো, তোমরা কি মানুষ, কোন ধরনের মানুষ, তোমাদের মাথায় একটু কিছু নাই? কেন বলেন বিষয়টা কি বলো, কনক্রিটলি বলো। যেখানে বর্জ্য ড্রেন পাশে, রাস্তার পাশে ড্রেন, বর্জ্যগুলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় না ফেলে ওই ড্রেনের মধ্যে ফেলতেছে, আবার ওখান থেকে যারা তুলে নিয়ে ওখানে আবার পাশে রাখতেছে। এটা তো করার কোনো দরকার ছিল না। প্রত্যেকটা জায়গায় আপনার ডাস্টবিন রাখবে, সেখানে গিয়ে বিনের মধ্যে রাখবে, বিন থেকে সেখানে আবার ময়লাগুলো সরাসরি পরিষ্কার করে নিয়ে যাবে। কিন্তু লোকেরা বিভিন্ন করে আপনার নালায় ফেলবে, নালা থেকে আবার তুলবে। পৌর কর্তৃপক্ষ আমাদের একটা সুনির্দিষ্টভাবে নজর দিতে পারে, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে বিন বসানো। আমি নিজেও লন্ডনে যখন গিয়েছিলাম, অনেকদিন ছিলাম, সেখানে দেখেছি প্রায় 10 হাত অন্তর অন্তর এক একটা বিন, প্লাস্টিকের বিন। সিস্টেমটা আমরা এখানে করতে পারি। আমাদের এখানে কক্সবাজারে মানুষ আসা যাওয়ার পথে যায়, খাক যায়, বিনের মধ্যে ফেলে দেবে। তাহলে কিছু সন্ধ্যাবেলা এসে বা খুব ঘুরে এসে পৌর কর্তৃপক্ষের গাড়ি এসে নিয়ে আরেকটা বিষয়, দুনিয়ার কোথাও দিনের বেলায় রাস্তাঘাট পরিষ্কার করা কোনো বিধান নেই। এগুলো রাত্রে 9টার পরে তারা পরিষ্কার করে শুরু করে। রাত্রে 9টায় তারা আরম্ভ করবে বা 10টা থেকে আরম্ভ করবে, সকাল ভোর পর্যন্ত আপনার পরিষ্কার কাজ চলবে। দিনে কোনো ধরনের বর্জ্যবাহী গাড়ি রাস্তা দিয়ে চলাচল করবে না। এটা উন্নত দেশে যখন, আর আমাদের এখানে আমরা যখন সকালে যখন অফিসে যাই 9টা-10টার সময়, 9টার সময়, ওই সময় তারা পরিষ্কার করে। এটা আসলে এটা আমার মনে হয় পৌর কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। এইভাবে না, এখানে বদলাতে হবে। প্রয়োজনে আমরা এটা নিয়ে মানববন্ধনই করবো। ওনাদের উচিত যে নীতিমালার মধ্যে আনতে হবে। প্রথমত ফুটপাথটা তাদের ওয়েট করতে বড় করতে হবে। দ্বিতীয়ত যে ড্রেনেজ সিস্টেমটা আরো বড় করতে হবে, আরো গভীর করতে হবে। এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে চাই। আপনারা যারা কক্সবাজারের সচেতন নাগরিক আছেন, আপনারা বলতে পারবেন বর্তমানে যে একটা ড্রেন তৈরি হয়ে গেল, যেটা ইউনিট চেয়ারের পিছন দিক দিয়ে ড্রেনটা চলে গেল, যেটা ন্যাচারাল ড্রেন ছিল, সেখানে পানি অহরহ যেতে পারত, পানি কিছু সেখানে জমা হওয়ার সুযোগ পেত বন্যার পানি। এখন যেটা ড্রেনটা করা হয়েছে, কনসালটেন্ট নাকি করেছে, আমি তো কনসালটেন্ট, আমি দুনিয়ার দেশ পুরো কনসালটেন্ট, আমি তো একজন মানুষ, সাধারণ মানুষের, আমি দিনেশেও লাইভে বলবো, সাধারণ মানুষের বলবো যে এখন বর্তমান যে ড্রেন গুলো করা হয়েছে, আগামী দিনে দেখবেন এটা ইনসাফিসিয়েন্ট আপনার ফর ওয়াটার ফ্লো, ইনসাফিসিয়েন্ট। ওখানে আরো বড় বড় রাস্তা ছিল, আর যে রাস্তা ছিল কালভার্ট ছিল, কালভার্ট গুলোকে শুরু করা হয়েছে। কেন শুরু করা হয়েছে আমি জানি না। এটা তাদের বাজেট কমানোর জন্য, কক্সবাজারের উন্নতি করার জন্য, আরো বাড়ানো উচিত কমানোর জন্য। সেটা একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে অতি সম্প্রতি আপনার স্টেডিয়ামের, ক্রিকেট স্টেডিয়ামের সামনে যে দুটা আপনার গেট হয়ে গেল, গেটের মধ্যে সেখান থেকে কালভার্ট দেওয়া হলো, বক্স কালভার্ট, সরি 5 কালভার্ট। এগুলো হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফর ওয়াটার ফ্লোয়িং। এখানে দুইটা দেখেছি। আমি ইউনিট চেয়ার একজন কনসালটেন্ট কাজ করি, সেখানে একদিন আমাকে বললেন, ইউনিট চেয়ার যে প্রধান, উনি আমাকে বললেন, দেখেন আমাদের দেশে অত্যন্ত বৃষ্টি হয়, আমার সামনে একটা গেট, সেখানে যে বর্ষাকালে যে পানিগুলো আসে, এগুলো তো পানি যাবে না। আমি বললাম আপনি কিভাবে বলেন? আমি বাংলাদেশের মুখে জানি, আমি কক্সবাজারের নতুন এখানে, কিন্তু বাংলাদেশে উন্নয়ন অঞ্চলে আমি কাজ করেছি, সুতরাং
আমি জানি যে আগামী দিনে এই পর্যাপ্ত পানি এটা ফ্লো হবে না, যার ফলে কিন্তু আপনার অসুবিধাটা কি, আমার অসুবিধা, আমি শঙ্কা করতেছি আগামী বর্ষাতে ওই পানি যতক্ষণ যেতে পারবে না সরাসরি ওভারফ্লো হয়ে আমাদের ইউনিটটাকে প্লাবিত করে দেবে। আমি বলতে ঠিকই আছে, এটা আপনার ধারণাটা, আমি এই ধারণাটা পোষণ করি। অন্তত সেখানে আর দুইটা কালবার বস কালবার বসানো দরকার ছিল। দৈনিক দেশ বিদেশ, হাসিনা ও দলের নিরাপত্তা নিয়ে চিন্তিত আওয়ামী লীগ, ভোগ্যপণ্যের দাম বাড়ছে খুব করে। জেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা তিন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের সম্ভাবনা। দৈনিক ইনানি, অবরোধে অস্বাভাবিক বাজার পরিস্থিতি, ফায়দা লুটছে নিত্যপণ্য ব্যবসায়ীরা। হাসিনা ও খালেদা জিয়ার সাথে তারকর বৈঠক, রাজনীতিবিদদের অভিশাপ দিচ্ছে দেশের মানুষ। পদত্যাগপত্র জমা দেননি জাপার মন্ত্রীরা। আজকের কক্সবাজার, ভোট পেছানো যায় কিনা জানতে চাই জাতিসংঘ। সব বিষয়ে কথা বলেছেন খালেদা তারানকো। পদত্যাগপত্র দেননি জাপার মন্ত্রীরা। দৈনিক কক্সবাজার, পরীক্ষার শিডিউল বিপর্যয়, শিক্ষার্থীরা বিপাকে। বছরের শুরুতেই বই পাচ্ছে শিক্ষার্থীরা। পদত্যাগপত্র দেননি জাপান মন্ত্রীরা। আমরা মোটামুটি প্রায় সকল পত্রিকায় তারান করছে বৈঠক, বিভিন্ন দলের সাথে, সরকারি দল বিরোধী দলের সাথে বৈঠক, এই বিষয়টাই সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করেছে। এই ফাঁকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দৈনিক কক্সবাজারের প্রধান শিরোনাম করেছে বছরের শুরুতেই বই পাচ্ছে শিক্ষার্থীরা। আমরা বর্তমান সরকারের এই একটা জিনিস আমরা খুব শুভ পদক্ষেপ হিসেবে গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। একেবারে জানুয়ারি মাসে, যেটা বিগত কোনো সরকারের আমলে দেখা যায়নি, যে ফ্রি ডিস্ট্রিবিউশন, যে বই বিতরণ যে সরকারের নীতিমালা, সেটা জানুয়ারি মাসেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাচ্ছে। তো এটা একটা খুবই চমৎকার একটা পদক্ষেপ এবং খুবই অনেক মন্দের মধ্যেও সবচেয়ে শিক্ষা খাতের যে একটা ভালো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন নতুন নীতিমালা হয়েছে আমরা জানি। এই ব্যাপারে আপনি, আপনার ধারণাটা কি, আসলে বিষয়টা ভালো বলছেন, কতখানি ভালো? এই ব্যাপারে দেখেন, আমি কমেন্ট করাচ্ছি, আপনি একজন শিক্ষাবিদ হিসেবে আপনি আরো ভালো বলতে পারেন। আমি বর্তমান সরকারের এই সমস্ত পদক্ষেপকে আমি স্বাগত জানাই। এই কারণে, সেটা না ফ্রম দ্য বটম মাই হার্ট আমি এটা বলি, কারণ একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা সম্পদ মাধ্যম। সুতরাং এর আগের সরকারের, আমি কোন সরকারের সমালোচনা করছি না, এর আগের সরকারগুলো, বর্তমান সরকারের আগের সরকারগুলো এইভাবে যথাসময় বইগুলা স্কুলে পাঠাতে পারেনি, শিক্ষার্থীদের পড়াতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থার প্রতি তারা এত সিরিয়াস যে টাইমলি প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের কাছে বই পাঠাতে পেরেছে, যার ফলে শিক্ষা ব্যবস্থার কোন ধরনের কোন এই ব্যাপারে কোনো বিপর্যয় হয় না, শিক্ষার মানের উন্নয়ন হয়েছে, সেটা সঠিকভাবে পাঠদান করতে পেরেছে, সময় সংকলন করতে পেরেছে। এবং পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে বেশ কম সময়ের মধ্যে সমাপ্ত করে, কম সময়ের মধ্যে ফলাফল আগে যেরকম আমরা দেখেছি, আমাদের সময় দেখেছি প্রায় 4 মাস 5 মাস এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরোতে 6 মাস লেগে যেত, 5 মাস লেগে যেত। এখন কিন্তু নির্দিষ্ট 2 মাসের মধ্যে, 45 দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এটা একটা খুবই ভালো পদক্ষেপ। অবশ্যই এটা ভালো পদক্ষেপ। শিক্ষার ক্ষেত্রে ওটা মোটামুটি আমাদের বর্তমান সরকার খুব উল্লেখযোগ্য ভূমিকা বা অবদান রেখেছেন বলে আমরা, আমি বিশেষ করে শিক্ষামন্ত্রী ইসলাম নাহিদকে অনেক দুর্বলতা গত আওয়ামী লীগ সরকার একটা যদি সাফল্য, উদ্যোগের সাফল্য থেকে থাকে, সেটা শিক্ষা ক্ষেত্রে তাদের, এটা আমি মনে করি। এটা কৃষি ক্ষেত্রেও সফল, এই কৃষি ক্ষেত্রে অবশ্যই সাফল্য অর্জন করছে। আরেকটা সাফল্য অর্জন করবো আমি বলবো, দেখেন 2008 সাল থেকে আরম্ভ হয়েছিল ওয়ার্ল্ড রিসেশন, যেটা হচ্ছে ইকোনমিক রিসেশন, 2008 সাল থেকে আরম্ভ হয়ে গেছে। আপনার 2011 সাল পর্যন্ত এটা খুব টাফ চলছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। সেখানে হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে ওই যে ইকোনমিক রিসেশনের মধ্যে, অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে যাওয়া থেকে নিজেকে কোনোরকম একটু ঠাস হলেও যে অর্থনৈতিকভাবে আমরা এখনো সবার আছে, সেটা সরকারকে ধন্যবাদ দিতেই হবে। সেই ধাক্কায় বড় বড়
হেলে পড়ে নাই। আমেরিকা পর্যন্ত হেলে গেছে, আপনার জাপান হেলে গেছে, ব্রিটিশ হেলে গেছে, জার্মানি হেলে গেছে, আপনার ইন্ডিয়া হেলে গেছে। ওয়ার্ল্ডের মধ্যে 3-4টা দেশ মোটামুটি স্ট্রং ছিল। ওইটা আপনার বলবো অস্ট্রেলিয়া স্ট্রং ছিল, আপনার রাশিয়া, তারপর চায়না আর ব্রাজিল, এই কয়েকটা রাষ্ট্র মোটামুটি তারা স্টেবল ছিল। আর বাকি সমস্ত রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ত্রাহি ত্রাহি অবস্থা। সেদিক দিয়ে সেই বিষয়ে আমি বলবো বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। যে হাজারো হাজারো সমস্যা, হাজারো আশঙ্কার মধ্য দিয়েও আমরা কিছু কিছু আশার বাণী, আশার আলো দেখতে পাই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। শিক্ষা খাত, কৃষি খাত, সব খাত মিলে আমরা সত্যিকার অর্থেই আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের দেশটাকে সামনের দিকে আরো সকলে মিলেমিশে, সরকারি দল, বিরোধী দল, সকল জনসাধারণকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সাফল্যের স্বর্ণ শিখরে। এতক্ষণ পর্যন্ত আপনারা সংবাদ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান উপভোগ করলেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।